আমরা বাংলাদেশিরা আবেগপ্রবণ জাতি। কাউকে ভালোবাসলে তার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে দ্বিতীয়বার ভাবি না। ফলে আমরা নিজেরা ভালো হতে পারছি না। আর যেহেতু নিজেরা ভালো হতে পারছি না, তাই অন্যকে ভালো হতে সাহায্য করব কিভাবে? আপনি যদি কাউকে কিছু দিতে চান, তাহলে আপনার কাছে সেই জিনিসটি থাকতে হবে। আপনার কাছে যেই জিনিস নাই, তা আপনি অন্যকে কিভাবে দিবেন? ধরুন আপনার কাছে আপনার বন্ধু ৫০,০০০ টাকা চাইল ধার। আপনি দিতে চাচ্ছেন, কিন্তু আপনার কাছে নাই। তাহলে দিবেন কিভাবে? আবার ধরুন কোনো পরিবারের কর্তা তার পরিবারের সবাইকে সুখে রাখতে চাইল, কিন্তু সে নিজেই সুখী না। তাহলে সে কিভাবে সবাইকে সুখে রাখবে? তাই বলা যায় কাউকে কোনো কিছু দেওয়ার প্রথম শর্ত হলো সেই জিনিসটি তার কাছে থাকতে হবে। মানুষ চলে জ্ঞান দিয়ে। যদি কেউ জ্ঞানী হয়, তাহলে সে অন্যকে জ্ঞান দিতে পারবে। বর্তমানে আমাদের দেশের কিছু মানুষ বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমি অবাক হয়ে গেলাম কিভাবে তারা ইহা চাইতে পারে। আসুন আমরা আজ বাংলাদেশ এবং আফগানিস্তানের একটা তুলনামূলক আলোচনা করব এবং তার আলোকে দেখব আসলেই বাংলাদেশ আফগানিস্তান হওয়ার মতো কিনা। আমার এই ভিডিওর সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন আফগানিস্তান হলে আমাদের দেশের ফলাফল কি ভয়াবহ হতে পারে। চলুন দেখি। এখানে উপরের বাম পাশে কালো রঙের বর্ডার এবং মধ্যে বাদামি রং দ্বারা আফগানিস্তানের সীমানা দেখানো হয়েছে। মানে আফগানিস্তানটা কতটুকু তা দেখানো হয়েছে। পাশাপাশি ডান পাশে নিচে লাল রঙের বর্ডার এবং মধ্যে ফিরোজা রং দ্বারা বাংলাদেশের সীমানা দেখানো হয়েছে। আপনারা ভালো করে দেখুন, বাংলাদেশের মানচিত্র এবং আফগানিস্তানের মানচিত্রে দুটো দেশের কোনটা কতটুকু বড় এবং কোনটা কতটুকু ছোট। মানচিত্র পর্যালোচনা করে দেখা যায় আফগানিস্তানের সমান হল 4টি বাংলাদেশ এবং আরও অর্ধেক বাংলাদেশ, যা আমরা বাংলাদেশের 4টি এবং আরও অর্ধেক মানচিত্র দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। আফগানিস্তানের আয়তন হল 6,52,230 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা রয়েছে 4,26,00,000 জন। মাথাপিছু ভূমি অর্থাৎ জমির পরিমাণ, একজন ব্যক্তি ওই দেশে কি পরিমাণ ভূমির মালিক? 367% অর্থাৎ 3 একর 67%। এবং আফগানিস্তানে একজন ব্যক্তির বাৎসরিক মাথাপিছু আয় $420। অপরদিকে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 17,68,00,000 জন। মাথাপিছু ভূমি 20%। মাথাপিছু আয় $2,820। আমরা এই স্লাইডে বাংলাদেশ এবং আফগানিস্তানের একটা তুলনামূলক অবস্থা দেখানোর চেষ্টা করেছি। উপরের সারিতে আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তান, বাংলাদেশ এবং কোনটা কোন দেশে বেশি সেটা দেখানোর চেষ্টা করেছি। আয়তনের ঘরে দেখা যাচ্ছে আফগানিস্তানের আয়তন 6,52,230 বর্গ কিলোমিটার। অপরদিকে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার। সেই হিসাবে আফগানিস্তান 5,04,660 বর্গ কিলোমিটার জায়গা বেশি। লোক সংখ্যা আফগানিস্তানে 4,26,00,000, বাংলাদেশে 17,68,00,000। বাংলাদেশে 13,42,00,000 লোক আফগানিস্তানের তুলনায় বেশি। আফগানিস্তানে একজন ব্যক্তির মাথাপিছু ভূমির পরিমাণ 367%, অপরদিকে বাংলাদেশে 20%। সেই হিসাবে আফগানিস্তানে একজন ব্যক্তি 347% বেশি ভূমির মালিক। মাথাপিছু আয়ের দিকে দেখি, আফগানিস্তানে একজন ব্যক্তির মাথাপিছু আয় $420 এবং বাংলাদেশে $2,820। সেই হিসাবে বাংলাদেশে $2,408 মাথাপিছু আয় বেশি। আমরা এখানে লাল দাগের এক পাশে হলুদ রং এবং আরেক পাশে সাদা রং। হলুদ রঙের ভিতরে আফগানিস্তান, সেখানে দেখানো হয়েছে আফগানিস্তানে একজন ব্যক্তি 367% ভূমির মালিক, যা 1,60,000 বর্গ ফুট, লম্বায় 400 ফুট এবং পাশে 400 ফুট, অর্থাৎ চতুর্দিকে 400 ফিট
করে একজন ব্যক্তি ভূমির মালিক, যা কালো ব্র্যাকেট এবং বাদামি রং দ্বারা দেখানো হয়েছে। অপরদিকে সাদা অংশে বাংলাদেশ একজন ব্যক্তির প্রাপ্ত জমির পরিমাণ 20%, আর 9,000 বর্গফুট, লম্বায় 95 ফিট, পাশে 95 ফিট, অর্থাৎ চতুর্দিকে 95 ফিট করে জমি সে পেয়েছে, একজন ব্যক্তি পেয়েছে, যা নিচে ফিরোজা কালার এবং হলুদ কালার ব্র্যাকেট দ্বারা বোঝানো হয়েছে। আফগানিস্তানে একজন মানুষ যে পরিমাণ ভূমির মালিক, সেই হিসাবে বাংলাদেশে মোট ভূমিকে ভাগ করলে বাংলাদেশে মোট 99,25,000 মানুষ বসবাস করতে পারবে। আফগানিস্তানে একজন ব্যক্তি 367% জমির মালিক। বাংলাদেশে যদি একজন ব্যক্তির মাথা পিছু 367% জমি হিসাব করেন, তাহলে বাংলাদেশে 99,25,000 লোক বসবাস করতে পারবে। আলোচনার সুবিধার জন্য ধরে নিলাম 1 কোটি লোকই বসবাস করতে পারবে, অথচ এদেশে বসবাস করছে প্রায় 17,68,00,000 লোক। আফগানিস্তানের তুলনায় বাংলাদেশে প্রায় 17 গুণ বা প্রায় 16,68,70,000 জন লোক বেশি বাস করে। কল্পনা করে দেখুন। আমরা এবার দেখি একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রাথমিক চাহিদা। একটা মানুষকে বেঁচে থাকতে হলে তার দেহকে বাঁচানোর জন্য বাতাস দরকার, মানে হাওয়া, পানি, খাবার, বস্ত্র এবং বাসস্থান। এগুলি ছাড়া একজন মানুষ বেঁচে থাকা সম্ভব না। এবং এই যে বাতাস, পানি, খাবার, বস্ত্র, এইগুলি প্রত্যক্ষভাবে ভূমির উপর নির্ভর করে। ভূমি না হলে আপনি এগুলি পাবেন না। বাতাস, পরিষ্কার বাতাস পেতে হলে আপনাকে গাছ লাগবে, আর সেই গাছের জন্য জায়গা দরকার। পানির ব্যবস্থা করতে হলে আপনাকে ভূমি লাগবে, খাবার উৎপাদনের জন্য ভূমি লাগবে, বস্ত্রের কাঁচামাল উৎপাদনের জন্য ভূমি লাগবে, আর বাসস্থানের জন্য তো ভূমি লাগবেই। এগুলি ছাড়া তো মানুষের পক্ষে বাঁচা সম্ভব না। আমরা আগেই দেখিয়েছিলাম, আফগানিস্তানের সাথে তুলনা করতে গেলে আমাদের দেশে প্রায় 1 কোটি লোক বসবাস করতে পারবে। বাংলাদেশে মোট লোক সংখ্যা 17,68,00,000। এর মধ্যে প্রাপ্ত তথ্য মতে বিদেশে কর্মরত আছে প্রায় 1,40,00,000 থেকে 50,00,000 লোক। আমরা 1,50,00,000 ধরে হিসাব করলে বাংলাদেশের অভ্যন্তরে 16,18,00,000 লোক বসবাস করছে। আফগানিস্তানের তুলনায় প্রায় 15,18,00,000 লোক বেশি বসবাস করছে। এর মানে কি? মানে হলো বিদেশি লোকগুলি তো আর বাংলাদেশে বসবাস করছে না। সেই হিসেবে বিদেশি লোকজনগুলিকে বাদ দিলে আমাদের দেশে থাকে 16,18,00,000 লোক। আফগানিস্তানে যেই লোক বসবাস করছে সেই হিসেবে আমাদের দেশে 1 কোটি লোক বসবাস করতে পারার কথা। তাহলে আমাদের 16,18,00,000 থেকে বাদ দিলে 15,18,00,000 লোক বেশি বসবাস করছে। এটাই এখানে বোঝানোর বিষয়। এদের উপরোক্ত চাহিদা পূরণ করবেন কিভাবে? একটু ভেবে দেখুন। এত কিছুর পরও আমাদের মাথা পিছু আয় কিভাবে বেশি? একটু চিন্তার বিষয় আছে, আমরা দেখি কিভাবে। এই স্লাইডটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 33টি কোম্পানির নাম এখানে দিয়েছি, প্রত্যেকটা বিদেশি কোম্পানি। এই সকল কোম্পানিতে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক কর্মরত আছে, যেখানে ভূমির পরিমাণ খুব কম প্রয়োজন, কিন্তু মানুষ বেশি কাজ করছে। এবং বাংলাদেশে প্রায় 1200 থেকে 1450টি বিদেশি এনজিও রয়েছে। কিছু কিছু সংস্থা বলে বাংলাদেশে 40 থেকে 45,000 পর্যন্ত সিএসও বা এনজিও ধরনের সংগঠন আছে। এ সকল প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ লোক কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া বাংলাদেশে যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে, আমি এখানে 2টো খাত উল্লেখ করব। একটি খাত ব্যাংক খাত। ব্যাংক খাতে রয়েছে 2,13,268 জন লোক কর্মরত, এবং ইন্স্যুরেন্স খাতে রয়েছে 5,81,000 লোক। তারা না ভূমির সাথে জড়িত, না সরাসরি কৃষিকাজের উৎপাদনের সাথে জড়িত। তারা একটা সেবায় জড়িত, যেই সেবার মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। এখানে যে কোম্পানির নাম এবং এনজিও এর সংখ্যা দেখতে পাচ্ছেন, তারা এবং বাংলাদেশের মানুষ দ্বারা
প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা লক্ষ লক্ষ লোক কাজে নিয়োজিত রয়েছে। তারা সেখানে কাজ করে সংসার চালাচ্ছেন এবং তাদের উপরোক্ত চাহিদাগুলো পূরণ করছেন। উপরোক্ত চাহিদাগুলো কি দেখিয়েছিলাম? মৌলিক চাহিদা। এদেশের মানুষ তাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সকল প্রতিষ্ঠানে কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং তাদের পরিবারের সদস্যদেরকে যোগ্য করার জন্য লেখাপড়া করাচ্ছেন। স্রষ্টার বিধান হলো, আপনি যদি আম পেতে চান তাহলে আমের বীজ লাগাতে হবে। খাবার পেতে হলে তা পরিশ্রম করে উৎপাদন করতে হবে। আপনি যদি কাঁঠালের বীজ লাগিয়ে সারা দুনিয়ার মানুষ মিলে আল্লাহ আল্লাহ করেন, তাহলে আমের বীজ থেকে কাঁঠাল হবে না। কেন হবে না? কারণ ইহা আল্লাহর বিধান। আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, আপনি আমের বীজ লাগিয়ে আম পাবেন, আমের বীজ লাগিয়ে কাঁঠাল পাবেন না। যেহেতু আল্লাহর বিধান এটা, অতএব আপনি পাবেন না, চাইলেই পাবেন না। এবার আমরা উপরোক্ত যে বিষয়গুলি দেখলাম তার আলোকে একটু ফিনিশিং এর চেষ্টা করি, সমাপ্তি করার চেষ্টা করি। আফগানিস্তানে একজন ব্যক্তি পেয়েছে চারিদিকে 400 ফিট জমি পেয়েছে। আপনি একটু কষ্ট হলে একটু মেপে দেখবেন, একটা ফিতা নিয়ে 400 ফিট চতুর্দিকে মেপে দেখবেন। পক্ষান্তরে বাংলাদেশের একজন ব্যক্তি পেয়েছে চতুর্দিকে 95 ফিট, দৈর্ঘ্য 95 ফিট, প্রস্থ 95 ফিট। এই দুইটা যদি আপনি মাপেন তাহলে আপনি বুঝতে পারবেন। এবার বলেন তো, এই 95 ফিট ভূমির ভিতরে একজন ব্যক্তি কি করতে পারবে? সেই জায়গা থেকেই তার মৌলিক চাহিদা পূরণ করতে হবে। কেন পূরণ করতে হবে? কারণ আমরা যদি আফগানিস্তান হই বা আফগানিস্তানের স্বপ্ন দেখি, তাহলে আমাদেরকে একমাত্র কৃষিকাজ ছাড়া তো আর কোনো কিছুই করার সুযোগ নাই। কেন নাই? কারণ আপনি আফগানিস্তানের খবর নেন ভালো করে, আফগানিস্তানের কৃষি ছাড়া ভালো কি আছে? তো আজকে আমরা 50 বছরের দেশ এত এগিয়েছে, সেখান থেকে আমরা আফগানিস্তান হবার স্বপ্ন দেখি। আপনি এই 20% জমিতে একজন ব্যক্তি থাকতে হয় বাংলাদেশে, যেখানে আফগানিস্তানের একজন ব্যক্তি পায় 367%। সে যদি বিভিন্ন ফল গাছ লাগিয়ে রাখে, তাহলে তার জীবনের অন্য কিছু করা লাগবে না। ওই সে ফল, সিজনাল ফল এনে যদিও খায়, তারপরে তারা কিছু করার দরকার হবে না। আর আপনারা আমার দেশে কি, আপনার এই 20% জমিতে আপনার যে মৌলিক চাহিদা, আপনার যে পুষ্টির চাহিদা, দেহের যে পুষ্টির চাহিদা, সেটাই তো পূরণ করতে পারবেন না। তাহলে কিভাবে আপনি চিন্তা করেন যে বাংলাদেশটা আফগানিস্তান হবে, আফগানিস্তান বানাবেন? এটা কি আসলে কি কোনো কিভাবে চিন্তা করে? আর আমি তো বুঝতেই পারতেছি না। তাহলে আপনি এই যে 15 কোটি মানুষ, এদেরকে কি করবেন? এদেরকে আপনি কি নদীতে ফেলে দিবেন? আমাদেরকে চিন্তাশীল হতে হবে, চিন্তা করতে হবে। যদি ধর্মকে সামনে রেখে মনে করেন যে বাংলাদেশকে আফগানিস্তান বানানো দরকার, তাহলে আপনি পবিত্র কোরআনের ভিতরে প্রায় 100 বার বলা হয়েছে চিন্তা ভাবনা উপলব্ধি করার কথা। তো আপনি চিন্তা করুন, চিন্তা করলে দেখবেন আপনার নিজের ভিতর থেকেই সব উত্তর চলে আসবে। আসুন আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করি। ইহার জন্য জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন। এরকম আরো ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমার উদ্দেশ্য হলো আমার দেশের মানুষকে সচেতন করা, যাতে তারা ভালো থাকে, অন্যকে ভালো থাকতে সাহায্য করতে পারে। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।